হ্যালো বন্ধুরা, ফ্যাক্ট ইনফো ভিডিওতে আপনাদের আবার স্বাগত। সমুদ্রের সবচেয়ে বুদ্ধিমান এবং শক্তিশালী শিকারী অর্কা বা খুনি তিমি। যখন এই বিশাল প্রাণীটি মানুষের নির্দেশে লাফায়, গান গায় এবং খেলা করে, তখন তা এক জাদুর মতো মনে হয়। বিদেশে, বিশেষ করে আমেরিকায় এবং ইউরোপে অর্কাদের নিয়ে এই ধরনের সার্কাসের মতো শো আয়োজন করা একটি সাধারণ এবং অত্যন্ত লাভজনক ব্যবসা। আর এই জাদুর কেন্দ্রবিন্দুতে থাকেন যারা, তাদের বলা হয় অর্কা ট্রেনার। তারা এই বিশাল প্রাণীদের সাথে একটি অবিশ্বাস্য বন্ধন তৈরি করেন, তাদের প্রশিক্ষণ দেন এবং আমাদের বিনোদন দেন। তাদের সাহস এবং প্রাণীদের প্রতি ভালোবাসা দেখে আমরা মুগ্ধ হই। কিন্তু এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পর্দার আড়ালে এমন এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে যা প্রায়শই আমাদের অগোচরে থেকে যায়। এটি সেই গল্প যখন সেই মায়াজালটি ছিঁড়ে যায়, যখন আস্থা এবং ভালোবাসার বন্ধন এক মুহূর্তের ভুলে রক্তে পরিণত হয়। আজ আমরা দুজন তরুণ প্রশিক্ষকের মর্মান্তিক কাহিনীর গভীরে যাব, যারা তাদের ভালোবাসার প্রাণীদের হাতেই প্রাণ দিয়েছিলেন, এবং খুঁজে বের করার চেষ্টা করব কেন এই বুদ্ধিমান প্রাণীরা হঠাৎ করে তাদের সবচেয়ে কাছের মানুষদের ওপর আক্রমণ করে বসে। আমেরিকার ক্যালিফোর্নিয়া প্রদেশে ব্লু হরাইজন ওশিয়ানিক পার্ক নামে একটি বিখ্যাত সামুদ্রিক প্রাণী প্রদর্শনী কেন্দ্র ছিল। সামুদ্রিক প্রাণীদের প্রতি আগ্রহী মানুষদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র ছিল। বিশেষ করে ডলফিন এবং অর্কাদের নিয়ে আয়োজিত শো দেখার জন্য এখানে প্রচুর দর্শক আসতেন। এই পার্কের শোয়ের জন্য ব্যবহৃত অর্কাদের মধ্যে প্রধান আকর্ষণ ছিল নেপচুন। প্রায় 20 ফুট লম্বা হওয়ায় এটি ছিল সেই ওশান পার্কের সবচেয়ে লম্বা এবং বড় পুরুষ অর্কা। পার্কের আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল নেপচুনকে নিয়ে আয়োজিত শো। সপ্তাহে 6টি শো করা হতো এবং প্রতিটি দর্শকদের মুগ্ধ করার মতো সুন্দর ছিল। কিন্তু প্রশিক্ষকদের জন্য ব্যাপারটা মোটেও তেমন ছিল না। প্রশিক্ষকরা একে নিয়ন্ত্রণ করতে এবং প্রশিক্ষণ দিতে খুব কষ্ট পেতেন। এর কারণ ছিল নেপচুন একটি জেদি স্বভাবের ছিল এবং কখনো কখনো কথা শুনত না বা আগ্রাসী আচরণ করত। কিছু সিনিয়র প্রশিক্ষক এই বিষয়ে ম্যানেজমেন্টের কাছে বারবার অভিযোগ করেছিলেন। কিন্তু নেপচুন যেহেতু পার্কের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল, তাই ব্লু হরাইজন ওশান পার্ক কর্তৃপক্ষ সেই অভিযোগগুলিকে বিশেষ গুরুত্ব দেয়নি। নেপচুনকে সামলানোর দায়িত্বে থাকা প্রধান প্রশিক্ষকদের একজন ছিলেন মেরি সেলিংটন। 27 বছর বয়সী মেরিন বায়োলজিস্ট মেরিস সামুদ্রিক প্রাণীদের প্রতি তার গভীর আগ্রহের কারণেই এই পেশায় এসেছিলেন। তিনি নেপচুনের সাথে সবচেয়ে বেশি সময় কাটাতেন এবং তার জেদি স্বভাব সত্ত্বেও একটি বিশেষ বন্ধন তৈরি করার চেষ্টা করতেন। কিন্তু তার সিনিয়র ট্রেনার নেপচুনের আগ্রাসী আচরণ বাড়তে থাকায় এবং ম্যানেজমেন্টের উদাসীনতায় হতাশ হয়ে চাকরি ছেড়ে চলে যান, যা মেরিসকে আরও একা করে দেয়। ঘটনার দিন বিকেলে মেরিস তার দ্বিতীয় শোয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গত কয়েক মাস ধরে নেপচুনকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও সেই মুহূর্তে শোয়ের জন্য সে প্রস্তুত আছে বলে মনে হওয়ায় মেরিস শো শুরু করেন। 500-রও বেশি মানুষের উপস্থিতিতে শো ভালোভাবে চলছিল। শো প্রায় শেষের দিকে যখন একটি বিশেষ কৌশলের জন্য তারা একসাথে সাঁতার কাটছিল, তখনই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা। মেরিস তীরে ওঠার জন্য সংকেত দেওয়ার সাথে সাথে নেপচুন তাকে পাত্তা না দিয়ে হঠাৎ তার পেট এবং কোমরের অংশ কামড়ে ধরে জলের নিচে নিয়ে যায়। একটি শিকারী প্রাণী যেমন তার শিকারের শরীর ছিঁড়ে ফেলার জন্য মাথা দ্রুত নাড়ায়, ঠিক তেমনই সেই অর্কাটিও জলের নিচে তাকে কামড়ে ধরে খুব হিংস্রভাবে নিজের মাথা নাড়তে থাকে। অন্য প্রশিক্ষকরা মেরিসকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠেন। তারা হাত দিয়ে সংকেত দেন, রঙিন জিনিস দেখিয়ে তার মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করেন, এমনকি মাছও ছুঁড়ে দেন। কিন্তু কোনো কিছুই কাজে আসেনি। দর্শকদের চিৎকারের শব্দে নেপচুন আরও উত্তেজিত হয়ে তাকে আবার জলের নিচে নিয়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই মেরিসের নিষ্প্রাণ দেহ জলের ওপরে ভেসে ওঠে। আঘাতগুলো এতটাই গুরুতর ছিল যে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার পাঁজরের অনেক হাড় ভেঙে গিয়েছিল, ফুসফুস ছিদ্র হয়ে গিয়েছিল। মেরিস ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনার পর ব্লু হরাইজন ওশান পার্ক তাদের অর্কা শো স্থায়ীভাবে বন্ধ করে দেয়। মেরিসের বাবা-মা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন এবং ক্ষতিপূরণ পান। কিন্তু পার্কটি তার প্রধান আকর্ষণ হারিয়ে ফেলে এবং কয়েক বছরের মধ্যে দেউলিয়া হয়ে পুরোপুরি বন্ধ হয়ে যায়। নেপচুনকে ব্রিটিশ কলম্বিয়ার একটি সামুদ্রিক প্রাণী অভয়ারণ্যে স্থানান্তরিত করা হয়, যেখানে তাকে আর কখনো পারফর্ম করতে হয়নি। আপনি হয়তো ভাবছেন এটি একটি বিচ্ছিন্ন দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু 1000 মাইল দূরে স্পেনের টেনেরিফ শহরের বিখ্যাত লোরো পার্কে প্রায় একই ধরনের একটি ট্র্যাজেডি ঘটে, যা এই শিল্পীর অন্ধকার দিকটিকে আরও স্পষ্ট করে তোলে। লোরো পার্কে অর্কা শো একটি প্রধান আকর্ষণ। এই শোয়ের জন্য ব্যবহৃত অর্কাদের প্রশিক্ষণ দিতেন একদল আন্তর্জাতিক প্রশিক্ষক।
তাদেরই একজন ছিলেন জার্মানির 29 বছর বয়সী অ্যালেক্সিস মার্টিনেজ। তিনি কিটো নামের একটি পুরুষ সরকার সাথে কাজ করতেন। ঘটনার দিন ক্রিসমাস শোয়ের জন্য মহড়া চলছিল। ট্রেনিংয়ের একটি অংশ হিসেবে অ্যালেক্সিসকে ট্যাঙ্কের মাঝখানে সাঁতার কাটতে হয়েছিল, কিন্তু তিনি তীরে ফিরে আসার সময় পেলেও কিটো তাকে জলে আটকে রাখতে চাইছিল, যেন খেলতে চাইছে। তীরে দাঁড়িয়ে থাকা অন্য প্রশিক্ষক কিটোকে নিজের দিকে আসার জন্য নির্দেশ দেন, কিন্তু যেই মুহূর্তে অ্যালেক্সিস তীরে ওঠার সুযোগ পান, কিটো আবার তার দিকে সোজা তেড়ে আসে। সে তার চঞ্চুর পর দিয়ে তাকে সজোরে ধাক্কা দিয়ে জলের নিচে নিয়ে যায় এবং ট্যাঙ্কের তলায় আছড়ে ফেলে। আঘাত এতটাই শক্তিশালী ছিল যে অ্যালেক্সিস প্রায় সঙ্গে সঙ্গে মারা যান। মর্মান্তিক বিষয় হল, লোরো পার্ক কর্তৃপক্ষ এটিকে একটি দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্ট বলে মামলাটি বন্ধ করার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্সিসের অটোপসি রিপোর্ট এক ভিন্ন গল্প বলে। রিপোর্টে বলা হয় এটি একটি ভয়ঙ্কর অর্কা আক্রমণ ছিল এবং সেই আক্রমণের কারণে তার মারাত্মক অভ্যন্তরীণ রক্তক্ষরণ হওয়ায় তিনি মারা গিয়েছিলেন। তার বুকের একাধিক হাড় ভেঙে গিয়েছিল এবং অনেক অভ্যন্তরীণ অঙ্গ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। দুটি ভিন্ন মহাদেশ, দুটি ভিন্ন পার্ক, দুটি ভিন্ন অর্কা, কিন্তু ফলাফল একই, দুজন তরুণ প্রশিক্ষকের মৃত্যু। প্রশ্ন হল, কেন? যে প্রাণীদের সাথে তারা এত বিশ্বাস এবং ভালোবাসার সম্পর্ক তৈরি করেছিলেন, সেই প্রাণীরাই কেন তাদের হত্যা করল? উত্তরটা লুকিয়ে আছে তাদের বন্য প্রকৃতি এবং বন্দি জীবনের যন্ত্রণায়। বন্য পরিবেশে অর্কারা অত্যন্ত বুদ্ধিমান এবং সামাজিক প্রাণী। তারা জটিল পরিবারে বাস করে, যাদের নিজস্ব সংস্কৃতি এবং ভাষা আছে। সবচেয়ে আশ্চর্য তথ্য হলো, ইতিহাসে এমন একটি ঘটনা রেকর্ড করা হয়নি যেখানে একটি বন্য অর্কা ইচ্ছাকৃতভাবে কোনো মানুষকে আক্রমণ করে হত্যা করেছে। তাহলে বন্দী অবস্থায় তাদের আচরণ কেন এত বদলে যায়? উত্তরটা হলো বন্দিত্ব নিজেই। খোলা সমুদ্রে দিনে 100 মাইল সাঁতার কাটার জন্য তৈরি একটি প্রাণীকে যখন একটি ছোট কংক্রিটের ট্যাঙ্কে আটকে রাখা হয়, তখন তা তাদের উপর মারাত্মক মানসিক এবং শারীরিক চাপ সৃষ্টি করে। তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়, বিভিন্ন পট থেকে আসা অর্কাদের সাথে একসাথে থাকতে বাধ্য করা হয়, যা তাদের মধ্যে তীব্র সামাজিক দ্বন্দ্ব তৈরি করে। পশু মনস্তত্ত্ববিদেরা এটাকে জুকোসিস বলেন। এটি একটি মানসিক রোগ যা বন্দি প্রাণীদের মধ্যে দেখা যায়। এর লক্ষণ হল পুনরাবৃত্তিমূলক আচরণ, অলসতা এবং হঠাৎ আগ্রাসী। নেপচুনের জেদি স্বভাব বা কিটোর খেলা আসলে ছিল গভীর মানসিক যন্ত্রণার বহিঃপ্রকাশ, যা হয়তো কর্তৃপক্ষ জেনেও উপেক্ষা করেছিল লাভের আশায়। ক্লারা এবং অ্যালেক্সিসের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। এগুলি ছিল এমন একটি শিল্পের অনিবার্য পরিণতি, যা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান হিংস্রদের মধ্যে একজনকে সার্কাসের ক্লাউন বানিয়ে রাখে। এই প্রশিক্ষকরা দানবের হাতে মারা যাননি, তারা মারা গিয়েছিলেন এমন একটি ব্যবস্থার শিকার হয়ে যা প্রাণীদের কষ্ট এবং সতর্কবার্তাকে উপেক্ষা করেছিল। ওকে বন্ধুরা, এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। এই ধরনের প্রাণীদের ব্যবহার করে আয়োজিত সার্কাস অনুষ্ঠান সম্পর্কে আপনারা কি ভাবছেন তা কমেন্টের মাধ্যমে জানান। এই মর্মান্তিক ঘটনাগুলো কি আমাদের বিনোদনের জন্য প্রাণীদের ব্যবহার করার নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে না? এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। আরও এমন গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য ফ্যাক্ট ইনফো ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।